নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। 2021 বিধানসভা ভোট একটু মনে করুন। ভোটের ঠিক আগে দেখা গেল দলে দলে দল বদলের হিড়িক। তৃণমূল থেকে বিজেপিতে অনেক নেতা মন্ত্রী, কিন্তু তাদের মধ্যে অনেকেই আবার 2021 বিধানসভা ভোটের ফল বেরোনোর পর ফিরে এসেছেন তৃণমূলে। 2026 ভোট ঘোষণা এখনো হয়নি, তার আগেই কি দল বদলের সেই একই নিয়ম চলবে? দল বদলের জন্য ফোন আসছে দিল্লি থেকে। সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিআইএম এর 2024 লোকসভার প্রার্থী, তমলুকের প্রার্থী, তার কাছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের ফোন। সুস্মিতা আছে আমার সঙ্গে ফোনে। সুস্মিতা, কি জানতে পারছি আমরা? দেখো, সিপিআইএম যেটা তরুণ তুর্কি যাকে বলা হয় সায়ন বন্দ্যোপাধ্যায়, সেই সায়ন বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করছেন যে দিল্লি নেতৃত্বের তরফ থেকে তার কাছে ফোন এসেছিল এবং সেই ফোনে শুধুমাত্র বিজেপির প্রতি তার মনোভাব জানতে চাওয়া হয়েছে এমনটাই নয়, আগামী নির্বাচনে তাকে বিজেপিতে আসতে বলা হয়েছে বা বিজেপির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তাব দেওয়া হয়েছে, এমনটাই সায়ন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানাচ্ছেন। সুস্মিতার সঙ্গে থাকো। সায়ন বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। সায়ন, আপনার কাছে ফোন এসেছিল, কার ফোন এসেছিল? দেখুন, গতকাল আমার কাছে দুটি নাম্বার থেকে প্রায় 3বার ফোন আসে এবং আমি যখন তাদের কাছে জানতে চাই, বিজেপির সেন্ট্রাল টিম থেকে দিল্লি থেকে ফোনটা করা হয়েছিল এবং তারা রিকোয়েস্ট করেন যে আগামী বিধানসভার জন্য তাদের লিডারশিপ আমার সাথে বসতে চায়, আমি যাতে তাদেরকে একটি সময়, আমি খুব ভদ্র এবং নম্রভাবেই তাদেরকে বলেছি যে আমি একটি সম্পূর্ণ অন্য মতাদর্শের দলের সাথে যুক্ত এবং আমি সেই মতাদর্শে বিশ্বাসী। আমি সিপিআইএম এর কর্মী, কমরেড ইত্যাদি সমস্ত কিছু, এবং তারা যে ভাবধারায় বিশ্বাস করে তা তার পরিপন্থী। ফলে খুব ভদ্র এবং নম্রভাবেই তাদের যে প্রত্যাখ্যান করেছি। এটা ঠিক এবং এটা সঠিক, এই ফোন তারা করেছিলেন। আচ্ছা, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে এই ফোন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব করেছিল? আমার কাছে দেখুন, দুটি কথা। প্রথম কথা হচ্ছে যে এই বাজারে বিজেপি আমাকে ফোন করেছিল এটা প্রমাণ করবার জন্য, বা এটা বলে আলাদা করে তো কোনো মার্কস বাড়ানোর জায়গা নেই। তাও 2021 সালে বিজেপি একটা হাওয়া টাওয়া বইছিল, এবারে তো কিছু নেই। বিজেপি হারবে, তৃণমূলও হারবে, ফলত সেটার প্রশ্ন নেই। 2 নাম্বার, যে দুটি নাম্বার থেকে আমাকে ফোন করা হয়েছিল সে দুটি নাম্বারই আমার কাছে রয়েছে। আপনাদের কোনো করেসপন্ডেন্ট যদি চান তাদেরকে আমরা সে নাম্বার দিতেও পারি, তাতেও আমার কোনো বিশেষ অসুবিধা নেই। সায়ন, একটু সঙ্গে থাকবেন প্লিজ। যখন এই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ফোন করেছিল, আপনার কাছ থেকে আমার করেসপন্ডেন্ট যখন জেনেছে, আমরা সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। একটু প্লিজ সঙ্গে থাকুন, সুকান্ত মজুমদারের কথা একটু আপনাকে শোনাবো। ওনাকে বলুন বিজেপির কেন্দ্রীয় টিম ওরকম যাকে তাকে ফোন করে না। কে বেনামে ফোন করে ওনাকে মুরগি বানানোর চেষ্টা করছে, সেটা মুরগি না যেন না হয়, হয়তো হতে পারে। দেখুন আইপাকের লোকই করছে। শাওন, আপনি শুনতে পেলেন? হ্যাঁ, কিছু বলবেন? উনি স্বাভাবিক। শুনুন, গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষ সবাই জানেন যে বিজেপি এবং তৃণমূলের নেতারা ছেলে ধরার মতো করে ভোটের আগে অন্য দলের কর্মী, সমর্থক, নেতা তাদেরকে দলে নেওয়ার জন্য অতি উৎসাহে আগ্রহের সাথে রয়েছেন। আমি রাজনীতিতে খুব সৌজন্য রাখতে বিশ্বাস করি, তাই জন্য সুকান্ত বাবুরই ডান হাত বাঁ হাত ওনার দলের নেতা সন্ধ্যাবেলায় টিভিতে দেখা যায়। এমনকি কোনো এক সাংবাদিকও যার সাথে সুকান্ত বাবুদের অত্যন্ত স্নেহ এবং ভালোবাসার সম্পর্ক, তারাও এর আগে আমাকে কতবার এই আশ্বাস দিয়েছেন তাদের দলে যাওয়ার জন্য। সে বিষয়ে নাই বা মুখ খুললাম। আমরা যখন সিপিআইএমটা করেছি, যে সময় থেকে আমরা সিপিএমটা বিরোধী দল হিসেবে করি, সুকান্ত বাবু তখন তৃণমূলের অধ্যাপক সংগঠনের নেতা ছিলেন। তাই বিজেপির নাম করে বা বিজেপির নামে খবর করে অন্তত সিপিআইএম এর মার্কস বাড়ানোর কোনো জায়গা নেই। সুকান্ত বাবুকে আমরা একটাই অনুরোধ করতে পারি, দিদি মোদি করে ভালোই চালাচ্ছেন, কিন্তু বাংলার মানুষ এই ব্যবসার বেশি দিন আপনাদের করতে দেবে না। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, শেষ প্রশ্ন। আপনি যে কজন তরুণ নেতা যারা রাস্তায় নেমে যারা কাজ করছেন সিপিআইএম এর, আপনি তাদের মধ্যে একজন। আপনার মতাদর্শের দিক থেকে বিজেপির সঙ্গে একেবারে উত্তর মেরু দক্ষিণ মেরু, আপনারা এটা বিজেপিও জানে, তারপরেও আপনার কাছে বিজেপির ফোন কোন আশায়? কি মনে হয় আপনার?
না দেখুন, তার কারণ তো একটা বিষয় তো খুব স্পষ্ট এবং পরিষ্কার, যে পশ্চিমবাংলায় রাজনৈতিক নেতারা আগে কখনো দল পরিবর্তন করতেন না। আমরা ছোটবেলা থেকে এটা দেখে এসেছি। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসবার পরে এবং অবশ্যই বিজেপি সেটাকে অন্য মাত্রায় নিয়ে গেল এবং সেটা একটা মনে করলো যে মতাদর্শটা একটা খেলনা হয়ে গেছে রাজনীতিতে। সকালবেলায় অন্য দল, বিকেল বেলায় অন্য দল, সেটা করা যেতেই পারে। এবং এটাও তো অস্বীকার করবার জায়গা নেই, আমাদের দলেরও কিছু নেতা তারা গেছেন আগে, দেখা গেছে। আবার তৃণমূলের নেতা তিনি বিজেপিতে গিয়ে বিরোধী দল নেতা হয়েছেন, আবার বিজেপির বাবুল সুপ্রিয় তৃণমূলে এসে মন্ত্রী হয়েছেন। ফলে এই যে দল বদলের যে রাজনীতি, সেটা পশ্চিমবাংলার একটা কমন ফেনোমেননে পরিণত হয়েছে। এখন সেই আশাতেই উনি ফোন করেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমার সঙ্গে ফোনে রয়েছেন। অরূপদা, সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিআইএম এর, আপনি চেনেন, আপনার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যানেল ডিসকাশনে আপনার সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে। তাকে বিজেপি থেকে ফোন করা হয়েছিল বলে তিনি দাবি করছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দলবদলের জন্য ফোন করেছিল। এবং যখন সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বলি, তখন সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলছেন যে বিজেপি এইভাবে কাজ করে না, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এইভাবে ফোন করে না। কেউ হয়তো তাকে বোকা বানিয়েছেন, হয়তো আইপ্যাক থেকে ফোন করা হয়েছে বিজেপির নামে। কি বলবেন? না দেখুন, অভিযোগ তো আমরা করিনি, অভিযোগ করেছেন সায়ন নিজে। সায়ন একজন বাম মনস্ক ছেলে, রাজনীতি করছে, প্রার্থী হয়েছে। আর এই যে ফুটকি বদল, এটা তো বাংলা রাজনীতিতে নতুন নয়। এমনিতেই এটা ফেব্রুয়ারি মাস, প্রেমের মাস, ভ্যালেন্টাইনের মাস। কে কাকে প্রেম দেবে, কে নেবে, বিজেপি আর সিপিএম, বাম আর রাম, এ তো ফুটকি বদলের প্রেম, এ তো হরবক্ত হচ্ছে। গতকালকে দেখলাম এক বাম মন্ত্রী, তার ছোট কন্যা, তিনি বিজেপি যোগ দিয়েছেন। এ রাজ্যে তো উদাহরণ কম নয়। খগেন মুর্মু থেকে বঙ্কিম ঘোষ, শঙ্কর থেকে শুরু করে মেদিনীপুরের নেতা, গোটা রাজ্যগুলোতে এই উদাহরণ ঝুড়ি ফুরি। হ্যাঁ, নিশ্চয়ই তৃণমূল থেকেও কিছু নেতা গেছেন, কিন্তু এমনি আর বাম ভোটটা ফুটকি লাগিয়ে রামে চলে গেছে বলেই আজকে বিজেপির বারবার। কিন্তু সুকান্ত বাবু তো আইপ্যাকের দিকে দায় ঠেলে দিচ্ছেন। দেখুন, আমি আবারও বলছি, সুকান্ত বাবুকে এখন দায় ফেলতে হবে, কারণ সায়ন তো ফোন নাম্বার দিয়ে দেখলাম অভিযোগ করেছে। সায়ন স্পেসিফিক করে ফোন নাম্বার দিয়ে অভিযোগ করেছে। তো সায়নের ফোন নাম্বার আপনারা ভেরিফাই করে নিন, কার ফোন নাম্বার। এখন তো ট্রু কলারে ফেললেই পাওয়া যায় ওটা কোন শীর্ষ নেতৃত্বের ফোন নাম্বার। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। আসলেই প্রেম দেওয়া নেওয়ার মাস চলছে। বামের প্রেম রামের প্রতি, না রামের প্রেম বামের প্রতি। এই ঘটনা 2019 থেকে বাংলার মানুষ দিচ্ছে, বাংলা মানুষ দেখে থেকে অভ্যস্ত। দিনের শেষে দেওয়া নেওয়ার পালা চলবে। এরা ছাগলের দ্বিতীয় আর তৃতীয় সন্তান হওয়া নিয়ে লড়াই করবে। এবং সিপিএম চতুর্থ সন্তান হবে কিনা সেটা মোহাম্মদ সেলিম আর হুমায়ুন কবির বলতে পারবেন। ধন্যবাদ। হাইকোর্ট চত্বর থেকে খবর, বাম আমলে ব্রেকিং নিউজ পাচ্ছি হাইকোর্ট চত্বর থেকে। বাম আমলে শিক্ষামন্ত্রীর সমালোচনা করছে হাইকোর্ট। 2010 সালে শিক্ষা দপ্তরে অনৈতিক চাকরির অভিযোগ, চুক্তিভিত্তিক চাকরি। 2010 সালে শিক্ষা দপ্তরে তিথি অধিকারী অক্টোবর মাসে চাকরি পান। সচিবালয়ে সহকারী হিসেবে কাজ করতেন তিনি। তৎকালীন শিক্ষামন্ত্রীর প্রশ্রয়ে নিয়োগের অভিযোগ। তিথি অধিকারীর চাকরিতে পুনর্বহালের আবেদন খারিজ। সালে শিক্ষা দপ্তরে চুক্তিভিত্তিক চাকরিতে এবার তৎকালীন শিক্ষামন্ত্রী, বাম আমলে সে শিক্ষামন্ত্রীর সমালোচনায় হাইকোর্ট। এবং তার পাশাপাশি হাইকোর্টের পর্যবেক্ষণ, রাজ্য চাইলে এমন অনৈতিক কাজের তদন্ত শুরু করে সত্য উদ্ঘাটনের পথে হাঁটতে পারে। বিচারপতির এক্ষেত্রে পর্যবেক্ষণ, এইভাবে সরকারি কোষাগারের টাকা অনৈতিকভাবে বিলি করা যায় না। তৎকালীন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করার সবুজ সংকেত বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের। রোল অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো নিয়ে প্রশ্ন উঠছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, সেই সোশ্যাল মিডিয়া পোস্ট প্রসঙ্গে জানবো। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট, এটাতে একটা চ্যাট দেখা যাচ্ছে, এই চ্যাট কাদের বলে দাবি করা হচ্ছে? কি লিখেছেন অভিষেক? দেখো, একাধিক চ্যাট এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ করে দিয়েছেন অভিষেক।
এবং বলাই হচ্ছে যে তিনি কার্যত যে চ্যাট ফাঁস করে দিয়েছেন। তৃণমূল যে অভিযোগ বারবার ধরে করছিল যে হোয়াটসঅ্যাপে নির্দেশিকা পাঠানো হয়, তৃণমূলের অভিযোগ বা অভিষেক যে এক্সট্যান্ডেল পোস্টে যে চ্যাটগুলি পোস্ট করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হয় এবং যাদের যে দায়িত্ব পালন করার কথা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল সেটিও মানা হচ্ছে না। তিনি উল্লেখ করেছেন যে বা অভিযোগ করেছেন বলা ভালো যে আইনগত এবং জবাবদিহিমূলক পদ্ধতির পরিবর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছে এবং তার অভিযোগ মাইক্রো অবজারভারদের নির্দেশ দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই অভিযোগের সপক্ষেই নির্বাচন কমিশনের তরফে হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারদের যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশের চ্যাট তিনি এদিনকে তার এক্সট্যান্ডেল পোস্টে তিনি উল্লেখ করেছেন। তুমি জানো যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় 6টি চিঠি লিখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে দেখা করেছেন দিল্লিতে গণেশ কুমারের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গণেশ কুমারের সাথে দেখা করেছেন। কলকাতাতে সিও দপ্তরে তৃণমূল কংগ্রেসের একাধিক প্রতিনিধি দল গিয়েছে এবং তারা বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ সংক্রান্ত বিষয়ের অভিযোগ তারা রাখছিলেন। একই সঙ্গে তাদের যেটা বক্তব্য যে মাইক্রো অবজারভারদের যে ভূমিকা সেই সম্পর্কে সুপ্রিম কোর্ট তাদের স্পষ্ট তাদের যে নির্দেশ সেটা তারা জানিয়ে দিয়েছে এবং তারা কি কাজ করবে, তাদের কাজ হবে আসলে সহায়ক হিসেবে থাকা, কিন্তু তারপরও তথ্য সংগ্রহ এবং তারপরও প্রশাসনিক যে বা নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের না থাকলেও তাদেরকে যেভাবে কাজ করানো হচ্ছে সেই বিষয়টাই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ অভিষেক তার এক্সট্যান্ডেল পোস্টে উল্লেখ করেছেন। ধন্যবাদ। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ এ প্রসঙ্গে কি বলছেন শুনবো। সুপ্রিম কোর্ট স্পষ্ট আর কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে যে এসআইআর প্রক্রিয়ায় অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি আর ডিউ প্রসেস নিয়ে কাজ করতে হবে। তা সত্ত্বেও আমরা দেখছি যে নির্বাচন কমিশন এখনো হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে যাচ্ছে। আরও দেখেছি যে যারা রোল অবজার্ভার্স তাদের লগ ইন ক্রিডেন্সিয়ালস কলকাতা থেকে কন্ট্রোল করে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে আর তাদের নাম ইলেকটোরাল রোলস থেকে বাদ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে জানা উচিত তারা যদি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছে তাহলে আইন অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপের নির্দেশ নিয়ে কমিশনকে নিশানা করেছিলেন। এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছেন, সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা-12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, চা কফি খাওয়ার সময় বিকেলে আরেকটা হোয়াটসঅ্যাপ, রিফ্রেশমেন্টের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ডিনার খাওয়ার সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং তাতে এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যান্ড টোটালটাই ইলিগাল, টোটালটাই বেআইনি। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ইন মাই লাইফ, but I have never seen this type of Tughlaqi commission who are running the commission through a particular political party. পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমি, কলকাতা অনেক যত্ন করে স্বপ্নের এক শহর বানিয়ে গিয়েছিলেন ব্রিটিশরা, যে কলকাতার ফুসফুস গড়ের মাঠ নিঃসন্দেহে কিডনি এই পূর্ব কলকাতার ওয়েটল্যান্ড বা জলাভূমি। এই বিস্তীর্ণ জলাভূমিকে কলকাতার কিডনি কেন বলা হয়? যে জলাভূমি ধীরে 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 বুঝিয়ে সেখানে নির্মাণ করা হচ্ছে, সেই জলাভূমি অস্তিত্ব হারাচ্ছে, সেই জলাভূমিকে কলকাতার কিডনি কেন বলা হয়? প্রথমে জানার চেষ্টা করি। আমার সঙ্গে ইরন রয়েছেন সরাসরি। ইরন, কলকাতার কিডনি বলে এই জলাভূমিকে কেন? অতনু, একটা মানুষের সঙ্গে শহর কলকাতা যদি তুমি তুলনা করো তাহলেই বুঝতে পারবে কলকাতার কিডনি কেন এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে বলা হয়। তার কারণ আমি কিছুক্ষণ আগে তুমিই বলছিলে যে কলকাতা শহরের ফুসফুস হচ্ছে ময়দান, তার কারণ এত গাছ, প্রচুর অক্সিজেন, এটাই তো কারণ। আর ঠিক কলকাতা শহরের এত মানুষের বসবাস, তার যে ড্রেনেজ, তার যে দূষিত পদার্থ, সেগুলো কোথায় যাবে? সেগুলো যায় হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে, ওই জলাভূমিতে। ভৌগোলিকভাবে কলকাতার শহর ওই ইস্টের দিকে ডাউন, এবং সেখানেই সমস্ত ড্রেনেজগুলো গিয়ে সেই জায়গায় মেশে এবং সেখানে প্রাকৃতিক নিয়মে সেখানে বায়োসাইকেল হয়, অর্থাৎ সেখান থেকে এই পদার্থগুলো, ড্রেনেজগুলো, সেগুলো কিন্তু আবার
শুদ্ধি হয় এবং শুদ্ধকরণ হয় বিষয়টা, এবং সহজ করে বলতে গেলে মাছেদের খাওয়ার হয় এবং যেভাবে বাস্তুতন্ত্রের সঙ্গে মিশে যায়। তাই একটা মানুষকে বেঁচে থাকার জন্য যেরকম কলকাতার মানুষের যেমন একটা কিডনির প্রয়োজন, যাতে শরীরের সমস্ত বজ্র পদার্থগুলো সেইগুলোকে তারা ড্রেনেজ করে বাইরে বের করে দেয়, ঠিক একইভাবে কলকাতা শহরের অল ড্রেনেজ সেটা পৌঁছে যায় হচ্ছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডে। তাই কলকাতার কিডনি হচ্ছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। ইরন, সঙ্গে থাকুন। পূর্ব কলকাতা জলাভূমিকে কলকাতার কিডনি বলা হয়, তার একটাই কারণ যে বর্জ্য জলটা পরিশোধন করবার কোনো জায়গা তো আমাদের নেই, সেটা একমাত্র ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডই করে। দিনে 980 মিলিয়ন লিটার বর্জ্য রিসাইকেলড হয়। এবারে এটার উৎসটা হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে, যখন গঙ্গাকে বাঁচানোর জন্য ব্রিটিশার্সরা দুটো খাল ঠিক করেছিল, যেটা আমরা বাগজোলা খাল বলি, কেষ্টপুর খাল, সেইগুলো দিয়ে পুরো বর্জ্যটা যাতে ইস্টের দিকে যায়। যখনই গঙ্গাতে ওই জোয়ারটা আসতো, সেই সময় ওরা গঙ্গার গেট খুলে দিলে মনে করেছিল যে বর্জ্যটা সেখানে ভেসে বেরিয়ে যাবে, তাই হতো ইস্টের দিকে। কিন্তু এই খালগুলো পুরোপুরি ডিফাঙ্ক্ট হয়ে গেল। এই যে আরবান প্রেশারটা, এই প্রেশারটা, নগরায়নের যে চাপটা, সেটা ক্রমশ পূর্ব কলকাতা জলাভূমিকে খেয়ে ফেলছে। এই যে 980 মিলিয়ন লিটার বর্জ্য যাচ্ছে পূর্ব কলকাতা জলাভূমিতে, সেটা রিসাইকেল করবার আমাদের কাছে কোনো ব্যবস্থাই নেই। অর্থাৎ আস্তে আস্তে কলকাতার কিডনি বিকল হচ্ছে। কতটা ক্ষতি হচ্ছে ইরন, কতটা ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত, কতটা ক্ষতি হচ্ছে? অতনু, হিসেব বলছে প্রত্যেক দিন 2000 মিলিয়ন লিটার এই ড্রেনেজ কলকাতা শহরে এই জলাভূমিতে, পূর্ব কলকাতার জলাভূমিতে গিয়ে পড়ে। পরিমাণটা নিশ্চয়ই বুঝলে আকাশ ছোঁয়া, অবাক হওয়ার কথা নয়, কারণ কলকাতা শহরের সমস্ত জায়গার নোংরা দূষণ সেটা ওই জায়গাতে গিয়েই তো আবার রিসাইকেল হয়। দিনের পর দিন এই জমি দখল করে যখন আমরা দেখতে পাচ্ছি একের পর এক নির্মাণ হচ্ছে, তাতে ক্ষতি কোথায় হচ্ছে? ক্ষতি হচ্ছে শহর কলকাতার কিডনিটাকেই নষ্ট করে ফেলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন 5 থেকে 7 বছর অপেক্ষা করুন, কলকাতার কিডনি বলে কিছু থাকবে না। অতনু, আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে অজ্ঞতা। আমি তার আগে একটা পরিসংখ্যান বলি, এই যে অঞ্চলের তার কীভাবে ড্রেনেজগুলো আসে। একদিক হচ্ছে কেষ্টপুর খাল, বাগজলা খাল, এছাড়া হচ্ছে আদিগঙ্গা, বিভিন্ন জায়গা থেকেই তো ড্রেনেজগুলো এসে পৌঁছয় হচ্ছে এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডে। সেই জায়গাগুলোতে দিনের পর দিন পলি পড়ছে, সেই জায়গাগুলো প্রবাহ বন্ধ হচ্ছে, এবং এই যে জলের প্রবাহ সেটা 35% এই অঞ্চলে কমে গেছে। পলি 50% জায়গায় পড়েছে, এবং সেইগুলো কোনোভাবেই সংস্কার হয় না, উল্টে সেইগুলো ভরাট এবং বেআইনি নির্মাণ হচ্ছে, রাসায়নিক জিনিসপত্র জলের সঙ্গে মিশছে, এতে বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। মাছ চাষ, এখানে বিপুল পরিমাণ ক্ষতি হয়। স্থানীয় মাছ হিসেবে যে মাছগুলো পরিচিত ছিল সেগুলো আর কিচ্ছু নেই, হাইব্রিডভাবে কোনো মাছ চাষ করা হয়, এবং সেই মাছ যে খাবারগুলো খাচ্ছে সেগুলো দূষণ, যেগুলো আমরা খাচ্ছি। তাই কতটা ক্ষতি হয়েছে এবং আগামী দিনে কি হতে পারে, এর প্রভাব কতটা প্রভাব পড়তে পারে শুনুন। পূর্ব কলকাতা জলাভূমির যে সার্ভিসেসগুলো, যেমন মাছ, এখানকার পরিবেশ ঠিক রাখা, কলকাতাকে ঠান্ডা রাখা, এই যে ইকোসিস্টেম সার্ভিসেসগুলো, এইগুলো আগামী 5-7 বছরের মধ্যে প্রায় নষ্ট হয়ে যাবে। বর্জ্য জল আর রিসাইকেল করা যাবে না, এবং সেই বর্জ্য জলগুলো কোথায় যাবে? ন্যাচারালি সুন্দরবন এবং বে অফ বেঙ্গল। যখন ওয়েটল্যান্ড ম্যাপ তৈরি হয়, তখন এটা রামসার সাইট থাকা সত্ত্বেও বলা হয়েছিল এটাকে বাদ দিয়ে দাও, কিন্তু এই ওয়েটল্যান্ডটার এটাই চরিত্র যে বর্জ্য জলকে রিসাইকেল করবার ক্ষমতা রাখে। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড একটা ম্যাট্রিক্স, একটা বাস্তুতন্ত্র, সেইটা চলে যাবে। আর 5 থেকে 7 বছর পরে এটার কোনো ফাংশন বলার মতো তো থাকবেই না। উল্টে হিতে বিপরীত যেটা হবে সেটা হচ্ছে এটা একটা এমিশন হাব হয়ে যাবে, অর্থাৎ প্রচুর পরিমাণে কার্বন এবং মিথেন নির্গমন হবে এখান থেকে। কলকাতার টেম্পারেচার এখন আপনারা সবাই বলছেন যে খুব গরম, খুব গরম, আরো গরম বাড়বে। আমি জানি না এর পরের 1 দশকের মধ্যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। কিন্তু কেন এরকম হলো? এর পিছনে রাজনীতির জন্য পূর্ব কলকাতার এই বিস্তীর্ণ জলাভূমি শেষ হয়ে যাচ্ছে না। পরিবেশবিদদের দাবি অজ্ঞতা, শহরবাসীর অজ্ঞতাতেই বিলুপ্তির পথে পূর্ব কলকাতার জলাভূমি।
30 দিন ডিটেনশন পিরিয়ড লাগে, মানে যে জলটা এসে বর্জ্য জলটা পড়ছে সেটা প্রায় 1 মাস ওখানে থাকলে পরিশোধিত হয়ে যায় সূর্যের আলোতে। এবং এই যে সূর্যের আলোতে পরিশোধিত হচ্ছে সেখান থেকে যে অণুজীব যেগুলো প্ল্যাঙ্কটনস যেগুলো তৈরি হয় সেগুলোই কিন্তু মাছের খাদ্য। আগে এই কেষ্টপুর খাল, বাগজোলা, এদিকে আপনার চিংড়িঘাটার কাছে যে খালটা আছে, এইগুলোর চারিপাশে কিন্তু খাটাল ছিল। খাটালের গোবরটা বা ওই ধোয়া জলটা বয়ে আসতো ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, সেইটা কিন্তু উঠে গেছে। কাজে সেখানে মাছ চাষ আর হবে কি করে? আর মাছ চাষ যদি না হয় তাহলে এই লোকগুলো খাবে কি? অর্থাৎ জমিটাকে অন্য কাজে ব্যবহার করতে হবে। সেখান থেকেই কিন্তু এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এটা রাজনীতি নয়, এটা বস্তুতন্ত্রের যে পরিবর্তন, যেটা আমাদের অজ্ঞ মাথাতে ঢোকেনি, সেইখান থেকে এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্টটা দিয়ে খালগুলো পরিষ্কার করা হয়েছে, কিন্তু পূর্ব কলকাতা জলাভূমির যে সিল্টটা, পলি যেটা, সেটা পরিষ্কার করা হয়নি। তার ফলে কি হয়েছে, খালটা ডিপ হয়ে গেছে, পূর্ব কলকাতা জলাভূমির বেডটা উঠে গেছে। তাহলে তো ন্যাচারালি ওয়েটল্যান্ড যেটা, সেটা তো শুকনো হয়ে যায়, এবং তাই ঘটছে। তাহলে কি আর কোনো উপায় নেই? এখনো পূর্ব কলকাতার জলাভূমি বাঁচানো সম্ভব, কিন্তু তার জন্য দরকার বিশেষ প্ল্যান। যদি ঠিকঠাক প্ল্যান হয়, বিদেশ থেকে বিপুল ফান্ড আসবে, আর তাহলে এই জলাভূমি রক্ষা সহজ হবে। এখনো যদি আমরা কার্বন ফাইন্যান্স, যে একটা জলাভূমির কার্বন নির্গমন যেমন সে আটকাতে পারে তেমনি সে নির্গমন করতেও পারে, এই আটকানোর যেটাকে কার্বন সিকুয়েস্ট্রেশন বলা হয়, সেইটাকে যদি আমরা বাড়াতে পারি তাহলে তো বিদেশ থেকে প্রচুর টাকা ফান্ডিং হতে পারে এখানেতে। সারা পৃথিবীতে এখন গ্লোবাল অ্যাডাপ্টেশন ফান্ড, গ্লোবাল কার্বন ফান্ড, কার্বন ফাইন্যান্সিং, জিসিএফ যেটা, এবং বিভিন্ন অ্যাডাপ্টেশন ফান্ড এর টাকা যেটা ঘোরাঘুরি করছে, সেইটাকে কার্বন ফাইন্যান্সিং হিসেবে আমরা ডেফিনেটলি নিয়ে আসতে পারি। এবং বায়োডাইভার্সিটি ক্রেডিট মেকানিজম যেটা এখন শুরু হয়েছে, সেখানে একটা আলাদা করে ফান্ড তৈরি হয়েছে, যারা বায়োডাইভার্সিটি কনজার্ভ করছে তারা সেই ফান্ডের আওতায় আসবে। সেখান থেকেও রাজ্য সরকার প্রচুর ফান্ড পেতে পারে। এই ফান্ডগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে মনে হয় যে এখনো কিছুটা হয়তো কিছু করা যেতেও পারে। ভটিন্দার একটি ছবি দেখাতে চাইবো, সেখানে পুলিশের সঙ্গে, পাঞ্জাব পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ, কৃষকদের বন্দি দুই কৃষক, সেই বন্দি দুই কৃষকের মুক্তির দাবিতে আন্দোলন ছিল, মুভমেন্ট ছিল জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে। পুলিশ আটকালে শুরু হয় বিক্ষোভ, তখন পুলিশের কাঁদানে গ্যাস, পাল্টা কৃষকদের ইট বৃষ্টি। 2025 জানুয়ারি জিয়ন্ত গ্রামে জমি নিয়ে বিবাদ, পুলিশ কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে শগনদীপ সিং জিয়ন্ত এবং বলদীপ সিং চৌককে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। কৃষক সংগঠনের দাবি এই মামলা সম্পূর্ণ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। ਕਿਸਾਨਾਂ ਦੇ ਵਿਚਾਲੇ ਭੇੜਾ ਤੁਸੀਂ ਦੇਖ ਸਕਦੇ ਹੋ, ਅਥਰੂ ਗੈਸ ਦੇ ਗੋਲੇ ਦਾਗੇ ਗਏ ਨੇ। ਪਿੰਡ ਜਿਉਂਤ ਤੋਂ ਸਿੱਧਾ ਲਾਈਵ ਆ ਜੀ, ਪੁਲਿਸ ਪ੍ਰਸ਼ਾਸਨ ਤੇ ਕਿਸਾਨਾਂ ਦੇ ਵਿਚਾਲੇ ਭੇੜਾ ਤੁਸੀਂ ਦੇਖ ਸਕਦੇ ਹੋ, ਅਥਰੂ ਗੈਸ ਦੇ ਗੋਲੇ ਦਾਗੇ ਗਏ ਨੇ। ਅਗਰਾਹਾਂ ਦੇ ਜਿਹੜੇ